বোরখা পরা নেকার দিয়ে মুখ ঢাকা মেয়েটিকে দুই তিনটে মেয়ে ধরে বসে আছে। একবার শুধু চোখ পড়ল মেয়েটির দিকে। চোখ দুটো শুধু দেখলাম, অসহায় মেয়েটি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তোর কাছে মিথ্যা বলবো না, ওই চোখ দুটি দেখে আমার মনে হলো ওই মেয়েটি ঠিকই আমার বাঁচাতে হবে যে কোনো উপায়, কিন্তু কিভাবে কি করব জানি না। আমি গ্রামের চেয়ারম্যানকে ডেকে একটু দূরে নিলাম, বললাম আমি টাকা দিতে রাজি আছি, আপনি যে কোনো উপায়ে এই ঘটনা বন্ধ করার ব্যবস্থা করুন। উনি বলে, সাইফুল ইসলাম স্যার আমার ও স্যার ছিলেন, আপনার কি মনে হয় আমার খারাপ লাগছে না? মেয়েটি ছোট থেকে অসহায়, কিন্তু আমার হাতে করার কিছু নেই। লোকজন শুধু উত্তেজিত, সবচেয়ে বড় কথা মেয়েটির মামাই আপদ বের করতে চাচ্ছেন না। এখন উপায় কি সেটা বলুন চেয়ারম্যান সাহেব। আপনি মেয়েটিকে এখান থেকে যেভাবেই হোক নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। কিন্তু কিভাবে চেয়ারম্যান সাহেব? সেটাও তো আমি বুঝতে পারছি না স্যার। আচ্ছা দেখি আমি হুজুরদের রাজি করতে পারি কিনা। এই কথা বলে চেয়ারম্যান হুজুরদের সঙ্গে কথা বলতে গেল। হুজুরদের এক কথা, বেগানান পুরুষের সাথে গ্রামের মেয়েকে তারা ছাড়বে না। এই নষ্ট মেয়ের জন্য দৌড়াই সবচেয়ে বড় শাস্তি। চুল কাটার যেন নাপিত চলে আসছে খুর আর কেচি নিয়ে। ঠিক সেই মুহূর্তে আমার কি হলো আমি জানি না। রেজওয়ান, আমি বললাম আমি মেয়েটিকে এই মুহূর্তে বিয়ে করে সঙ্গে নিয়ে যেতে চাই। তাহলে তো কারো কোনো সমস্যা নেই। দেখি আশেপাশে সবাই চুপ করে গেল। তখন একদল বলল ঠিক আছে, আরেক দল বলল না। তখন চেয়ারম্যান এসে আমাকে বলল, স্যার আপনি কি বলছেন এটা? আপনার ঘরে নিশ্চয়ই স্ত্রী আছে, হঠাৎ এভাবে ডিসিশন নেবেন না। চেয়ারম্যান সাহেব, আমার স্ত্রী মারা গিয়েছে 6 বছর হয়েছে। আপনি শিওর হয়ে বলছেন তো স্যার? আমি শিওর। তখনই চেয়ারম্যান তার ক্ষমতা দেখিয়ে হুজুরা যেহেতু বিয়ের পক্ষে ছিল তাদেরকে নিয়ে মাতুব্বর শ্রেণীর লোকদের রাজি করালো। সাইফুল স্যার আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম আল্লাহ কোনো একটা ব্যবস্থা করবেন। বাবা নওশাদ, তুমি সত্যি ওকে বিয়ে করবে? আমি বললাম, স্যার আপনি ঠিক শুনছেন, এই মেয়েকে নিয়ে আর কখনোই এখানে ফিরে এসো না। নওশাদ, ওর দায়িত্ব তোমার, যা ইচ্ছে করো, কিন্তু এখানে আসতে দিও না। বাইরে মানুষের কথা কি বললো, ঘরের মানুষ আরো বেশি খারাপ। তারপর রেজন বলল, আধ ঘন্টার মধ্যে বিয়ে পড়ানো হলো। আমি মেয়েটিকে নিয়ে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে চলে এলাম। রেজন কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে আছে নওশাদের দিকে। এরপর বলল, দেশে বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ আজমি, সরকারের মন্ত্রী আমন্ত্রীর সঙ্গে যার ওঠা বসা, সে কিনা এতটা সিনেম্যাটিক্স বিয়ে করে ফেললো। নওশাদ অসহায় মতো বলল, রেজন, আমার মাথা তখন আর কোনো উপায় জানা ছিল না। বুঝতে পেরেছি বন্ধু, কিন্তু এখন সমস্যাটা কোথায়? ভালো তো, গীতি ভাবি যাওয়ার পর আমরা সবাই তোকে অনেকবার বলছি বিয়ে করতে। রেজন, মেয়েটির বয়স কত জানিস? কত? মাত্র 22 বছর। আমার 46 চলছে। সমস্যা কি? তুই তোর বয়স 20 বছর কম ভাবতে শুরু কর। আচ্ছা, বাসর রাত কেমন গেল সেটা বল। শ্যাট আপ রেজন, আমি ফাইজলামি মুড়ি নাই এখন। সরি দোস্ত, কিন্তু তুমি বিয়ে করছো, সংসার তো করতে হবে, তাই না? আমি বুঝতে পারছি না, মানে একটা আবার কি বলছিস? ওয়েট, মেয়েটিকে রেপ করা হয়েছে বলে তোর অস্বস্তি হচ্ছে? নওশাদ, আরে ওই সব কিছু না। আমি বোঝাতে পারছি না তোকে। নওশাদ, বিয়ে যখন করছিস, ছি, ইস ইউ রেসপন্সিবিলিটি। তোর বউ, স্ত্রী অধিকার পাওয়ার এখন ওই মেয়েটির প্রাপ্য অধিকার। নাম কি মেয়ের? নাম ভুলে গেছি, একটু অন্যরকম একটা নাম। দেখলে কেমন? ওটাও একটা বড় বিষয়। মেয়েটা অসম্ভব সুন্দর, বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না এমন সৌন্দর্যের দিকে, তাই নাকি? আমি বিয়ের আগে চোখ ছাড়াই কিছুই দেখিনি, তারপর ঢাকা ফেরার পথে প্রথমে সম্পূর্ণ মুখটা দেখলাম। রেজওয়ান উঠে এসে নওশাদের ঘাড়ে হাত রাখলো। দোস্ত, আমি জানি তোর মনে অনেক ঝড় চলছে, ধরে নি এটাই আল্লাহর ইচ্ছে। বয়সের গ্যাপ ব্যাপার না, তোকে দেখলে কে বলবে তুই 46 বছরে পুরুষ মানুষ। পুরুষ মানুষের আবার বয়স কি? আরে দেখবি বছর ঘুরতে তুই বাচ্চার বাপ হয়ে গেছিস। চুপ করবি রেজন? রেজন বলল, শোন, দুষ্টুমি না, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আর গ্রামের মেয়ে বলে তোর খারাপ লাগছে? আমি একজনকে পাঠাই তোর বাসায়, এমন গ্রুপিং করবে তোর বউকে, রাতের বাসায় ফিরে দেখবি ঢাকা শহরের আধুনিক মেয়ে বানিয়ে ছেড়েছে। গ্রামের মেয়ে না শহরের মেয়ে সেটা আমার মাথা ব্যথা না,
তাহলে কি নওশাদ? আত্মীয়-স্বজন সবাইকে ফেস করব কিভাবে? এই যে দেখ, হাজারটা ফোন আসছে মোবাইলে। বিধি সবাইকে অলরেডি বলে দিয়েছে। আমি ভাবছি নিশালকে নিয়ে। তোর ছেলে অনেক বুঝদার। ও এসব নিয়ে কথা মাখাও প্রয়োজন মনে করবে না নওশাদ। মেয়ে হলে চিন্তার বিষয় ছিল। মেয়েরা খুব আবেগী হয় এইসব বিষয়ে। নওশাদ মন খারাপ করে বলল, ছেলেটা আরো দূরে চলে যাবে আমার থেকে। ছেলেরা বাবাদের কাজ ঘেঁষা হয় না। আমি তুই ছিলাম আমাদের বাবাদের ক্লোজ। তাহলে আমার দুই ছেলে শুধু টাকার বেলায় বাবা, তারপর খবর নেই আর। রেজন, আমার কি করা উচিত বল তো? কি আবার সংসার করা উচিত? বাদ দে অন্য চিন্তা। তুই কি এক কাপড়ে নিয়ে আসছিস তোর বউকে? হুম, তাই তো। আমার তো খেয়ালই হয়নি মেয়েটি কি পরে থাকছে এখন। থাক, তোকে চিন্তা করতে হবে না। আমি জিনাতকে ডেকে আনছি। ও সব সামলে নেবে। মানে বুঝলাম না। রেজওয়ান, জিনাত কি করবে? দেখ না তুই, স্মার্ট মেয়ে সুন্দর শপিং করবে। রেজওয়ান তার অফিসের মার্কেটিং হেড জিনাতকে নওশাদের রুমে আসতে বলল। কিছুক্ষণ পর জিনাত দরজা ধাক্কা দিয়ে ঢুকলো। গুড আফটারনুন স্যার। জিনাত, তোমাকে একটা কাজ করতে হবে। জি স্যার। অফিসিয়াল কিছু না, তুমি একটু শপিং দিবে একজনের জন্য। অবশ্যই স্যার। 22 বছর একটা মেয়ের জন্য কিছু ড্রেস কিনতে জন্য সে আজকেই পরবে। আপাতত রেডি ড্রেস, তারপর আনস্টিচ যা কিনা সেগুলো পরে মাপ দিয়ে বানানো যাবে। স্যার, জিন্স টপস এসবও কিনবো? নওশাদ এসব কিনবে বলে রেজন নওশাদের দিকে তাকালো। নওশাদ রেজনের দিকে চোখ পাকিয়ে তাকালো। রেজন নওশাদের দৃষ্টি উপেক্ষা করে জিনাতকে বলল, জিনাত, আপাতত সালোয়ার কামিজ আর কয়েকটা সুন্দর শাড়ি কিনে আনবে। কিনে আমাকে ফোন দিও। বিলটা তুমি অ্যাকাউন্টসে জমা দিয়ে দাও। জি স্যার। গায়ের রং কেমন স্যার? রেজন বলল, অনেক ফর্সা সুন্দর। আর একটা কথা, যা কিনবে মাথায় রেখো। ইট হ্যাজ টু বি দি বেস্ট। স্যার। যাও, শুরু করো। জিনাত রুম থেকে বের হয়ে যাওয়ার পর নওশাদ বলল, এখন অফিসে সবাই জেনে যাবে ঘটনা। তুই কি লুকিয়ে রাখতে চাচ্ছিস নওশাদ? না, তাহলে আর কি। আমি বলি একটা রিসেপশন পার্টি দিয়ে দে। যেসব রমণীরা নওশাদ আজমিকে পেতে চাইছিল তারা জানুক নওশাদ আজমি কাউকে পেয়ে গেছে। রেজনী নাটকের চিন্তা তোর মাথায় কিভাবে আসে? নওশাদ, তোর সঙ্গে এত বড় সিনেমা হয়ে গেল, তুই আমার নাটক নিয়ে পড়ে আছিস। আত্মীয় স্বজনকে কিভাবে সামলাবো সেটা আগে বল। কিছু বলার দরকার নেই, চুপ করে থাক। তাই? হুম, ঠিক আছে, আমি এখন উঠি। কিছু ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে আমার। রেজন উঠে যাচ্ছে, পিছন ফিরে বলল, কনগ্রাচুলেশন দোস্ত, তোর বিবাহিত জীবন সুন্দর হোক। নওশাদ হতাশ দৃষ্টিতে বলল, রেজন, আবার উইশ করলাম তোকে। আচ্ছা, ভালো কথা। তুই আর তোর বউ নাম জানি কি? মনে পড়ছে, হেরা। ওয়াও, ইন্টারেস্টিং নেম। তুই আর হেরা আজ ডিনার কর আমার বাসায়। সুমনা দারুণ সারপ্রাইজ হবে। ও যদি শুনে তুই বিয়ে করছিস দৌড়ে চলে যাবে বউ দেখতে। রেজন প্লিজ, এত তাড়াতাড়ি আমি কিছু করতে চাচ্ছি না। আমি নিজেও মেয়েটির সঙ্গে 2 মিনিট কথা বলিনি এখনো। তার মানে বাসর হয়নি এখনো? তোদের এক কাজ করলে কেমন হয়? আমি আর সুমনা সাজাই তোর বাসর ঘর। নওশাদ বলল, তুই এখন ভাগবি নাকি কলম ছুঁড়ে মারবো? রেজন হাসতে হাসতে রেজন রুম থেকে বের হয়ে গেল। নওশাদ অফিসে কাজে মন বসাতে পারছে না। তার খুব অস্বস্তি লাগছে। কি একটা ব্যাপার হয়ে গেল জীবনে। সে কখনো কি এরকম কিছু ভেবেছিল তার জীবনে? বিয়ের ব্যাপারটা তার জীবনে দুবারই নাটকের মতো চলে গেল। গীতিও পালিয়ে চলে এসেছিল, তারপর কাজী অফিসে গিয়ে বিয়ে করছিলাম বন্ধুদের সাথে নিয়ে। এবার তো পুরোই মুভি হয়ে গেল। মোবাইলে রিং হচ্ছে। বুবু ফোন। এখন ফোন না ধরলে হার্ট অ্যাটাক করবে বুবু। বাবু, কি শুনছি আমি এসব? উত্তেজিত হয়ে বলে বুবু। কি শুনছো তুমি? আমি কিভাবে জানবো? তুমি নাকি বিয়ে করেছো? ও আচ্ছা, এ খবর। বিয়ে করবো ভাবছি। তুমি অনেক দিন থেকে পিছনে লেগে আছো তাই। ভাবছিলাম আর কি। খুব ভালো ডিসিশন নিয়েছিস। আমার কলিজাটা ফেটে যায় তোর একা জীবনটা দেখে। বলি অন্য প্রান্তে যথারীতি বুবু কাঁদছে। হলো তো এখন কান্নাকাটি বন্ধ করে খুশি হও। যে মেয়েকে বিয়ে করবি সে কি তোর বাসায়? কোনো সমস্যা নেই। আমার ভাই বিয়ে করবে, তার জীবনটা স্বাভাবিক হবে,
এতেই আমি খুশি। আমি ইরফানকে বলছি আমার ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে দিতে। আমি আর তোর দুলাভাই এসে তোর বিয়ে দিব। গিতি তো অসময়ে চলে গেল। তোর বুড়ো বয়সটা কিভাবে কাটবে সেই চিন্তায় অস্থির হতাম রে বাবু। বুবু, আমি এখন অফিসে, তোমার সাথে পরে কথা বলবো, রাখলাম। ঠিক আছে, পরে কথা হবে। চোখের পানি মুছতে মুছতে জান্নাত আজমি ফোনটা রাখলো। নওশাদ কখনো মিথ্যা কথা বলতে চায় না, কিন্তু বুবুর সঙ্গে এই মুহূর্তে মিথ্যাটা তাকে বলতেই হলো। কেন যেন সে বলতে পারলো না বিয়েটা করেই ফেলেছে। একটু পর সোয়েব এসে ঢুকলো রুমে। আসবো স্যার? অফিসে সব সময় সোয়েব তাকে স্যার ডাকে, শুধু থেকে। এসো, বসো, রাতে একটা দাওয়াত ছিল। আপনার কোথায়? এই স্যান্ড্যান্ড গ্রুপে চেয়ারম্যান সাহেবের মেয়ের বিয়ে। আমি যাব না? একটা ভালো গিফট কিনে পাঠিয়ে দাও। খালাম্মার সঙ্গে কথা হয়েছে, আমাকে বারবার ফোন দিচ্ছিল। বুবুর সাথে কথা হয়েছে আমার। মামা, আপনি কি সত্যি সত্যি বিয়ে করেছেন? আমার বিশ্বাস হচ্ছে না। শোয়েব, আমি বিয়ে করেছি। বিথি ঠিক কথা বলছে। একরকম হঠাৎ করে বিয়ে করেছি একটা মেয়ের জীবন রক্ষা করার জন্য। এখন শুধু এতটুকুই জেনে রাখো, বাকিটা অন্য সময় বলবো, আচ্ছা? শোয়েব, আত্মীয় স্বজনদের ভিড় চাইছি না এখন বাসায়, বিষয়টা খেয়াল রেখো। এমনকি আরহাম আর আফরান এর বউরাও বাসায় আসুক সেটাও চাই না। ঠিক আছে মামা, আমি অন্য মামাদের বুঝিয়ে বলবো। থ্যাঙ্কস। আপনি বিকেলে গলফ দেখতে যাবেন আজ? আজ কোথাও যাব না। লাঞ্চ দিতে বলি, অনেক বেলা হয়েছে। দিতে বলো, আমি নামাজ পড়ে আসছি। আর একটি কথা, স্যার আপনার কিন্তু আগামীকাল দুপুরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে বুলগেরিয়া যাওয়ার কথা। ভুলে গিয়েছিলাম। রিয়াজকে জানিয়ে দাও, ও আমার লাগেজ গুছিয়ে দিবে। আপনার লাগেজ আমি গুছিয়ে দিই মামা। ও আচ্ছা, তাই তো, হাসলো নওশাদ শোয়েবের দিকে তাকিয়ে। শোয়েব রুম থেকে বের হয়ে গেল। বিকেলের দিকে হঠাৎ কি মনে করে আজ বাসায় ফোন দিল নওশাদ। অনেক বছর হবে অফিস থেকে বাসায় ফোন দেওয়া হয় না। ফোন ধরল আনারের মা। হ্যালো, কে? আনারের মা, আমি। জি স্যার, বলেন। নওশাদ ভেবে পাচ্ছে না আসলে ফোনটা কেন দিল সে। আশ্চর্য তো। সে কি হেরার খোঁজ নিতে চাচ্ছে? নিজের কাছেই তার নিজের কাজকর্ম ঠেকছে আজ। স্যার? হ্যাঁ আব্বা। ওর কি অবস্থা? দুপুরে খেয়েছে? জি স্যার, অনেক আগে, এখন ঘুমায়। ঠিক আছে স্যার, একটা সুন্দর ম্যাডাম আইছিল অনেক জামা কাপড় নিয়ে নতুন আম্মার জন্য। বলো আপনি পাঠাইছেন। উনি জোর কইরা নতুন আম্মারে সঙ্গে নিয়ে গেছেন। কোথায়? নশাত অবাক হলো। পালারে? কি, নতুন আম্মা যাইতে চায় না? বারবার বলছে আপনি না বললে কোথাও যাবে না। ম্যাডাম বলো আপনি নাকি পাঠিয়েছেন। আচ্ছা ঠিক আছে। নশাত ফোন নামিয়ে রাখলো। এইসব রেজাউনের কাজ। বেটা হাস্যকর একটা ঘটনা ঘটিয়ে ছাড়বে। সন্ধ্যা নওশাদ জিনাতকে কল করলো। হ্যালো জিনাত। জি স্যার, তুমি কোথায়? স্যার, ম্যাডামকে নিয়ে আমি একটা পার্লারে আছি। আমাদের কাজ অলমোস্ট শেষ। ঠিক আছে, ওনাকে বাসায় দিয়ে আমাকে জানিয়ে। নওশাদ রেজনের কাজ দেখে খুব অস্থির ফিল করছে, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আজ তার বাসায় ফিরে যেতে ইচ্ছে করছে। গিট যাওয়ার পর এরকম কখনো হয়নি। এমনও হয়েছে অফিসে সবাই চলে গেলে সে আর সৈয়দ কিংবা কখনো একা সে কাজে ডুবে থাকছে। তাহলে আজ কেন সন্ধ্যা হতে বাসা ফিরতে মন চাইছে? আজ কেন বাসাটা হাতছানি দিয়ে ডাকছে তাকে? নিজের ইচ্ছেটা কি শাসন করে নওশাদ কাজের মাঝে ডুবে রইল। 5 দিনের জন্য দেশের বাইরে যাবে। ওর জন্য সেসব কাজ পড়ে থাকবে, সব ক্লিয়ার করে নিচ্ছে। অন্যদিন এই সময় অনেক এমপ্লয়ি চলে যায়, আজ অফিসের লোকজন ভরা। কাজ করার ওর নেশা যখন থেকে ব্যবসা নেমেছে। কোনোদিন শর্টকাটের উপরে উঠে যাবে এই চিন্তা সে করেনি। অজান্তে কোনো ব্যবসার ছাপ নিয়ে পড়েনি সে। নিজের যোগ্যতা আছে কিনা সে ব্যবসা করার আগে সেটা যাচাই করতে, তারপর ইনভেস্ট করে। ইদানিং শপিং বিজনেস আর কক্সবাজার হোটেল ব্যবসায় ঢুকেছে সে। আগামী মাসে তার 2টো শিপ হ্যান্ডওভার করবে কোম্পানি। আর হোটেলের প্রস্তুতি কয়েক মাসের মধ্যে চালু হবে। এই পথ পাড়ি দিতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, কিন্তু তারপরও মনের ভিতর আজীবন এক কষ্ট থেকেই যাবে। এত টাকা, এত ক্ষমতা, গীতি যেন কিছুই কাজে দেয়নি। গীতি হঠাৎ করে চলে গেল। কোনো চিকিৎসা সেবা দিতে পারেনি গীতিকে। সন্ধ্যা হঠাৎ শরীর খারাপ লাগছে, শুধু আনারের মাকে বলল। তারপর রিসেলকে নিয়ে পড়তে বসলো। কিছুক্ষণ পর শরীর বেশি খারাপ লাগতেই ফারহানকে ফোন দিয়ে গীতি নিজেই তাকে ফোন দেয়নি।
সেদিনও নওশাদ এরকম অফিসে কাজে দেশের বাইরে যাবে, সেজন্য খুব ব্যস্ত ছিল। ফারহান বাসায় ফিরে দেখে গীতি প্রেশার অনেক বেশি। ওষুধ খাইয়ে দিল। কি মনে করে গীতিকে জোর করে ফারহান নিজের গাড়িতে করে হসপিটাল নিয়ে রওনা হলো। গাড়িতে বসে নওশাদকে জানালো ফারহান। নওশাদ হসপিটালে পৌঁছে দেখে গীতি ততক্ষণে ওকে ছেড়ে চলে গেছে। যাওয়ার আগে একটা কথা বলে যায়নি নওশাদের সঙ্গে। সেই রাতটা নওশাদ ভুলে থাকতে চায়। গীতি তার পাশে নেই। ছোট ভাই আরহাম দরজায় নক করলো। ভাইয়া, তুমি এখন যাওনি? না। তোমার কি শরীর খারাপ? চোখ বন্ধ করে আছো কি? না, শরীর ঠিক আছে। কিছু বলবি? চেয়ারে বসতে বসতে আরহাম বলল, বুবু ফোন দিয়েছিল, দুপুরে তোমাকে পাচ্ছিল না ফোনে। কথা হয়েছে আমার সঙ্গে। কিছুক্ষণ চুপ থেকে আরহাম বলল, ভাইয়া একটা কথা বলবো? বল। ডেস্কটপের দিকে তাকিয়ে থেকে নওশাদ বলল, তুমি কোনো অস্বস্তি ফিল করছো না আমার সাথে? খুব খুশি। তুমি বিয়ে করাতে? হঠাৎ কেন করলে? কাকে করলে? কোথায় করলে? এসব আমাদের মাথা ব্যথা না। যাকে বিয়ে করছো সে এখন থেকে আমাদের ফ্যামিলি মেম্বার। তোমার স্ত্রী, তার সবচাইতে বড় পরিচয়। আমরা তো দেখেছি ভাবি যাওয়ার পর তুমি কতটা একা জীবন পার করেছিলে। আজ আমাদের তোমাকে নিয়ে চিন্তা নেই। আর ফারহানের সঙ্গে কথা হয়েছে, খুব খুশি। নওশাদ চোখ তুলে তাকালো ছোট ভাই আরামের দিকে। থ্যাঙ্কস আরাম। তুমি নিশালকে নিয়ে টেনশন করো না, ও সব বুঝবে। দেখো। নওশাদ বলো, বিথি আর জ্যোতি খুব কষ্ট পেয়েছে। তুমি ওসব নিয়ে টেনশন করো না ভাইয়া। আরাম, আমি আসি বাইরে থেকে, তারপর সবার সঙ্গে পরিচয় করে দিব। হেরাকে কতদিন পর্যন্ত অপেক্ষা করবে আশা করি? ঠিক আছে ভাইয়া, ভাবিকে আমরা তখনই দেখতে আসবো। আরাম বের হয়ে গেল। নওশাদের গাড়ি বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে রিয়াজ এসে দরজা খুলে দেয়। সব সময় গাড়ি থেকে নেমে নওশাদ বলল, রিয়াজ, আমার লাগেজ গোছানো হয়েছে? স্যার, শোয়েব স্যার নিজে করে সব আমাকে বলেছিল। আমি সব রেডি করে রাখছি। ঠিক আছে। নওশাদ উপরে উঠে এলো। আব্বা, রুম থেকে টিভি সাউন্ড শোনা যাচ্ছে। নওশাদ বাবার রুমে গিয়ে ঢুকলো। টিভিতে তার বাবা কার্টুন দেখে হাসছে, টম অ্যান্ড জেরি। ওকে দেখে কাছে আসতেই হাতে ইশারা করলো। সাউন্ড কমা বলে রিমোট হাতে তুলে নিল। নওশাদ সাউন্ড কমিয়ে দিল। বাবু, আজকে কাকে দেখলাম বাসায় জানিস? কাকে আব্বা? বড় মৌমাকে। তুই কি ঝগড়া করেছিস ওর সঙ্গে? তাহলে এতদিন ধরে বাবার বাড়িতে কি করে? কখন দেখলে? সন্ধ্যা আমার ঘরের সামনে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিল। ডাকার আগে কোথায় যেন চলে গেল। বকুলকে বললাম খবর দিতে বড় বৌমাকে। এখনো খবর নাই। তোমার শরীর ভালো আছে আব্বা? তুই যা, বড় বৌমাকে আসতে বল আমার কাছে। আমি বলবো এভাবে বাপের বাড়ি গিয়ে বসে থাকতে হয় না বউরে। ঠিক আছে, আমি বলে দিব। এখন টিভি সাউন্ড দে, আমি টম অ্যান্ড জেরি দেখছি। নিশাল দাদুভাইকে পাঠাও, ও খুব পছন্দ করে টম অ্যান্ড জেরি। আব্বা, ওই হলো আমার নাম, মনে থাকে না? নওশাদ আব্বার রুম থেকে বের হয়ে চিন্তা করছে, আব্বা কাকে দেখে? গীতি ভাবছে, বিথি কিংবা জ্যোতিকেও এসেছিল নাকি? মনে মনে নওশাদ ভাবছিল, ওদের সাথে কথা বলতে হবে। খুব আপসেট হয়ে আছে ওরা। এশার নামাজ পড়ে নওশাদ বেডরুমে লাগোয়া বিশাল বারান্দায় এসে দাঁড়ালো। এই বাড়িটাই ডিজাইন করা গীতির খুব পছন্দ ছিল। নিজের ঘরের সঙ্গে বাগান থাকবে, তাই তাদের বেডরুমের সঙ্গে বড় ছাদের বারান্দা রেখেছে, যার ছাদে নিচে একতলার সঙ্গে আছে ছোট্ট একটা সুইমিং পুল। সব ছিল গীতির পছন্দ অনুযায়ী, তাই গীতির নাম দিয়েছে নওশাদ, গীতিময়। সবকিছু এখানে গীতিময়, কিন্তু গীতি শুধু নেই। দীর্ঘশ্বাস ফেল নওশাদ। প্রতিটা কোণায় গীতি পছন্দ করা জিনিস। ছাদে বসে আকাশের দিকে তাকালেন। এখানে বসে কত পূর্ণিমা রাতে সে তার গীতির গল্প করত। গীতির খুব ইচ্ছে ছিল নিশালের আরো ভাই বোন থাকবে, কিন্তু গীতির কিছু কমপ্লিকেশন থাকাতে নওশাদের আর ইচ্ছে হয় না বাচ্চা নিতে। কত আফসোস করতে গীতি সে জানে। এত বড় একটা বাড়ি শুধু কাজের লোকেদের ভর্তি, মানুষ মাত্র সে আর তার বৃদ্ধ বাবা। ছেলেটা যদি থাকতো তাহলে হতো। হঠাৎ গেস্ট রুমে বারান্দার দিকে নওশাদের চোখ আটকে গেল। হেরা দাঁড়িয়ে আছে। নওশাদ অন্ধকারে বসে আছে বলেই হয়তো ওকে দেখতে পাচ্ছে না। হেরা, মেয়েটা আকাশের দিকে তাকিয়ে আছে।
এখন বলতো নওশাদ হেরাকে দেখে হয়তো অবাক হয়েছে গীতি। মোবাইলে ভাইব্রেশন হচ্ছে, তাকিয়ে দেখে রেজন এর কল। হ্যালো দোস্ত, ডিস্টার্ব করলাম না তো বন্ধু? আমি এত তাড়াতাড়ি ঘুমাই না। তো রাত 9:30। ডিনারও করিনি আজ। না, ভাবলাম তুই নতুন বউয়ের সঙ্গে গল্প করছিস। রেজন কি বলবে ফোন দিয়েছে সেটা বল। জিনাত, এই শপিং পছন্দ হয়েছে তোর? কেমন লাগছে? ও আচ্ছা, তুই যখন ডাইরেকশন দিচ্ছিস ভালো হবে হয়তো। আমার সঙ্গে দেখা হয়নি এখনো মেয়েটি। এই কেমন কথা দোস্ত? এটা ঠিক হচ্ছে না। আফটার অল শি ইজ ইউর ওয়াইফ নাও। তুই কালকে দেশের বাইরে চলে যাবি, তোর তো উচিত ওনার সঙ্গে সময় কাটানো। ওয়াইফ বিষয়টা আমি আগে হজম করে নিই, তারপর বাকি সব চিন্তা করব। তাড়াতাড়ি হজম কর বোকা। ইয়েলো সেইলর স্টাইলেস থেকে বেস্ট ড্রেসগুলো কিনছে জিনাত তোর বউয়ের জন্য। আমি জিনাতের সঙ্গে পার্লারে পাঠিয়েছি, কিছু আপডেট করে দিয়েছি, আশা করি তোর ভালো লাগবে। সুমনাকে বলছি, সে তো খুব এক্সাইটেড, এখনই বউ দেখতে চলে যায়। সে অনেক কষ্ট করে আটকে রেখেছে। আমি আর সুমনা তোর বউয়ের জন্য শপিং করলাম। এত পাগলামি কি দরকার ছিল? নওশাদ, পাগলামি কিছু নাই। তুই বিয়ে করেছিস, এটা আমাদের জন্য অনেক কিছু। থ্যাঙ্কস বন্ধু, রাখছি, ভালো থাকিস। ফোন রেখে নওশাদ রুমের ভিতরে এসে ঢুকলো। আগামীকাল কয়েকদিনের জন্য দেশের বাইরে যাবে, মেয়েটির সঙ্গে কথা বলা দরকার। একা থাকবে বাসায়। আনারের মা দরজা নক করে ঘরে ঢুকলো। কিছু বলবে? স্যার, ডিনার দিচ্ছি, একটু পরে খাবো। তুমি গেস্ট রুমে যিনি আছেন ওনাকে ডেকে নিয়ে আসো তো। নতুন আম্মাকে আনছি বলে আনারের মা চলে গেল। নওশাদ মোবাইলটা হাতে নিয়ে শোয়েবকে ফোন করে ভাবছে, তখনই আনারের মা আবার এসে ঢুকলো। ওর পিছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেয়েটি। নওশাদ বলল, আসুন ভিতরে। আনারের মায়ের দিকে তাকাতে সে বের হয়ে গেল এবং যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিল। মেয়েটি দরজার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। নওশাদ লক্ষ্য করল মেয়েটি ভয় পাচ্ছে। গোলাপি রঙের কাপড়ে আকাশি সুতা এম্ব্রয়ডারি একটি কটনের থ্রি পিস পরেছে। ওড়না দিয়ে ঘোমটা দিয়েছে, শরীর ঢেকে রেখেছে, আর চুল ছেড়ে রেখেছে। নওশাদ অবাক হয়ে গেল মেয়েটির চুল দেখে। হাঁটুর নিচে অব্দি লম্বা চুল, ফর্সা মুখে আজ হালকা প্রসাদিনী ছোঁয়া পড়েছে। বড় ফোলা ফোলা চোখগুলোতে কাজল লাগানো, আরো মায়া লাগছে দেখে। পাতলা পাতলা ঠোঁট, বেশ লম্বা শুকনো, এতে বয়স আরো বেশি কম মনে হচ্ছে। খেয়াল করলো মেয়েটির চোখের মনি একটু ধূরস এবং বড়। গিটির চোখও হালকা ধূর ছিল, কিন্তু এতটা না। নওশাদ বলল, এক কাজ করি, আমার ছাদে বারান্দায় গিয়ে বসি। আসুন। নওশাদ বারান্দার দিকে এগিয়ে গেল। মেয়েটি ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। ছাদের চেয়ারে বসতে বসতে নওশাদ তাকিয়ে দেখে মেয়েটি কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। ওর সামনে আসছে না। দাঁড়িয়ে আছেন কেন? চেয়ারে বসুন। আপনার নামটা খুব সুন্দর, হেরা। এই নাম আগে কোনো মানুষ শুনেনি। মেয়েটি তবুও দাঁড়িয়ে রইল। নওশাদ বলল, আপনাকে কি বসে অস্বস্তি হচ্ছে? মেয়েটি সামনে রাখা চেয়ারের কোণায় বসলো। একটা কথা জিজ্ঞেস করব, আপনি আমার নাম জানেন? মেয়েটি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। আজকে ওই আপুটা বলেছেন। ও আচ্ছা, জিনাত হেরা, আপনি পড়াশোনা করেছেন? আপনি প্লিজ আমাকে তুমি করে বলবেন। তাই তো, আমি বোকার মতো আপনি আপনি করে বলছি, হাসলো নওশাদ। মেয়েটির সামনে তার অস্বস্তি লাগছে খুব, মনে হচ্ছে কথা বেশি বলছে সে। আমি কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স ভর্তি হয়েছিলাম, 3 মাস ক্লাসও করেছিলাম। তারপর? নওশাদ বলল, তারপর কি হলো? হেরা চুপ করে আছে। নুরুলের দলবল সেখানে গিয়ে বিরক্ত করা শুরু করে, তাই আর পড়তে দেয়নি মামারা। ও আচ্ছা, নওশাদ বলল, থাক ওসব কথা পরে শুনবো, এখন শুনতে ইচ্ছে করছে না। হেরা, এই বাড়িতে তোমার সমস্যা হচ্ছে না কিছু? জি না। যা লাগবে আনানের মাকে বলবে। এখানে আমার আত্মীয় স্বজন কেউ তোমাকে খুব পছন্দ করবে, আবার কেউ প্রথম প্রথম তোমাকে মেনে নিতে সময় নেবে। তুমি বুঝতে তো পারছই, হঠাৎ করে বিয়ে করে ফেলেছি, সবাই সেই ধাক্কাটা আটকাতে সময় নেবে। জি, একটা কথা বলার ছিল তোমাকে। তুমি হঠাৎ বিয়েটার জন্য প্রস্তুতি ছিলে না জানি,
আমার মতো বয়স্ক একজন মানুষ এভাবে সেদিন তোমাকে বিয়ে করে ফেললে। আসলে বিশ্বাস করো, তোমাকে ওই পরিস্থিতি থেকে রক্ষা করতে আমি অন্য সব চেষ্টা করেছি, কিন্তু কি যে অবস্থা ছিল তখন তুমি তো দেখেছো। তখন বিয়ে ছাড়া আর কোনো পথই আমার মাথায় আসেনি। আমি জানতাম না তোমার বয়স এত কম। এখন তো মনে হচ্ছে তোমার ভালো করতে গিয়ে খারাপ করে ফেলেছি। তুমি চাইলে যে কোনো সময় আমি তোমাকে ডিভোর্স। নওশাদ কথাটা শেষ করার আগে ফেরা হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়ল। আপনি এই দিন না আসলে ওরা আমাকে মেরে ফেলতো। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আমি গত 7-8 বছর আল্লাহর কাছে শুধু কেঁদেছি, আল্লাহ তুমি কাউকে পাঠাও আমাকে রক্ষা করার জন্য। হেরা কাঁদছে। নওশাদ অবাক হয়ে মেয়েটির কষ্ট ভরা মুখটা দেখছে। গ্রামের সবাই জানে নুরুলের দল আমাকে তুলে নিয়ে নষ্ট করেছে, কিন্তু আসল সত্যটা কাউকে বলতে পারলাম না, কারণ নুরুল কিছু করার আগে আল্লাহ একটা সাপ পাঠিয়েছে। ওই সাপকে ছবল মেরেছে। ওরা কিছু করতে পারেনি বলে আরো খেপে গিয়েছিল। তাই ওই দিন রাতে আমাকে আবার তুলে নিয়ে ঘরে ঢুকিয়ে পড়ে। কি করব বলুন? দা দিয়ে কোপ না মারলে ওই দিন তো তুলে নিয়ে যেত আমাকে। আপনি আমাকে তাড়িয়ে দিবেন না প্লিজ। আমি আপনার বাড়িতে কাজের মানুষে পড়ে থাকবো, তাও কোথাও যেতে বলবেন না। নুরুলের লোকজন এখানেও চলে আসতে পারে। ওরা আমাকে খুঁজছে অবশ্যই। আমার স্ত্রীর অধিকার দরকার নেই। আপনার কাছে মানুষ হয়ে থাকবো, তবু আপনার কাছে রাখুন। আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আমার জন্য আপনি একজন ফেরেশতা। হেরা দুহাত জোর করে কেঁদেই যাচ্ছে। ওর মাথার ঘোমটা খুলে পড়ে গেছে। নওশাদ ওর কান্না ভেজা মুখটা মুগ্ধ হয়ে দেখছে। এত কষ্টে এই বাচ্চা বয়সী মেয়েটার মধ্যে। নওশাদ হাত বাড়িয়ে হেরাকে নিচে থেকে টেনে তুলে চেয়ারে বসালো। এই প্রথম সে হেরাকে স্পর্শ করে। থরথর করে কাঁপছে মেয়েটি। মনে মনে বলে, শোনো হেরা, তোমাকে এখানে কাজের মানুষের মতো থাকতে হবে কেন? মনে রাখবে তুমি নওশাদ আজমির স্ত্রী। তুমি তোমার অধিকার নিয়ে এখানে থাকবে। মুখে বলল, তোমার কোনো ভয় নেই। এই ঢাকা শহরে কারো সাধ্য নেই তোমার ক্ষতি করার। কাজের লোক হয়ে থাকবে কেন এই বাড়িতে? তোমার যা পরিচয় তাই নিয়ে থাকবে। এখন কান্নাকাটি বন্ধ করো। হেরা, আমি আগামীকাল দেশের বাইরে যাব কয়েকদিনের জন্য। এখানে তোমার কোনো সমস্যা হবে না। যখন যা লাগবে আনারের মাকে বলে সে এনে দিবে। আজ তোমার ড্রেস পছন্দ হয়েছে? হেরা চোখ মুছতে মুছতে বলল, জি, এত কিছু দরকার ছিল না। তুমি কি বোরকা পরো সবসময়? তাহলে বোরকা তো কেনা হয়নি, তাই না? আমি সেই ছোটবেলা থেকেই বোরকা পরি। আমার একটু ইচ্ছে করে না নিজেকে আড়াল করে রাখতে। পরতেও হয়তো, কিন্তু কোনো লাভ হয়নি। একটা কথা কি জানেন, গরিবের ঘরে মেয়েদের সুন্দর হতে না। সৌন্দর্য তাদের জন্য অভিশাপ। আর যদি সুন্দর না হতাম তাহলে এত ঝামেলা হতো না। এটা আমার মামিরা বলতো। কথাটা ঠিকই বলে। মেয়েটির চোখে অবিরাম পানি ঝরছে। তবু সেই চোখগুলো কি সুন্দর লাগছে। নওশাদ তাকিয়ে রয়েছে। মোবাইলের শব্দ। তাকালো নওশাদ। রেজওয়ানের ফোন। হ্যালো রেজওয়ান। বন্ধু সরি, কোনোভাবে সুমনাকে আটকাতে পারলাম না। আমার তো বাসার সামনে নতুন মানুষকে দেখতে চলে এসেছি। কিছু মনে করলি না তো? নওশাদ হেসে বলল, আয়, বাসায় আয়। এরা আমার খুব কাছে দুজন মানুষ এসেছে তোমাকে দেখতে। আমার বন্ধু, আমার বিজনেস পার্টনার, আর তার ওয়াইফ সুমনা। সেও আমার বন্ধু। চোখের পানি মুছে চলো নিচে যাই। তোমার ভালো লাগবে ওদের সঙ্গে কথা বলে। হেরা চোখের পানি ওড়নাটা কোনা দিয়ে মুছল। এসো আমার সঙ্গে। নওশাদ এগিয়ে যাচ্ছে, ওর পিছে পিছে হেরা আসছে। নওশাদ চিন্তা করছে, ওদের দুজনকে দেখে সবাই হাসবে না তো? একটা বাচ্চা বয়সী মেয়ের সঙ্গে মধ্যবয়সী লোক।